এসেনশিয়াল ড্রাগস অর্থাৎ জরুরি ড্রাগস, জরুরি ওষুধ। ঠিক আছে, এটা ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। আর এসেনশিয়াল ড্রাগসের ইম্পর্টেন্ট মানে কেন এসেনশিয়াল ড্রাগস বলা হয়, এদের পিছনে কাহিনী কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। জানি না কতটুকু আছে এখানে তোমাদের সিলেবাসে। আচ্ছা দেখো, এসেনশিয়াল ড্রাগস কি, আমি যদি তোমাদেরকে সহজভাবে বলি এসেনশিয়াল ড্রাগস কি, সেটা হচ্ছে এমন ধরনের কিছু ড্রাগস যে ড্রাগসগুলো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। WHO যে ক্রাইটেরিয়া দিবে সেই ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। কি সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে ওষুধটা আছে সেই ওষুধটা অবশ্যই তোমার কার্যকর হতে হবে, এর কার্যকারিতা ভালো থাকতে হবে। ঠিক আছে, মানে ওষুধটা যে কাজ করবে শরীরে, ওষুধটা আমাদের শরীরে অ্যাকচুয়ালি যে গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এটা আমাদের নিশ্চিত করতে হবে। 2 নাম্বার হচ্ছে এটা যে ডোজেস ফর্ম আছে, ধরো এটার IV ডোজ মেনটেন থাকতে হবে, এটার অরাল ডোজ থাকতে হবে, সাসপেনশন থাকতে হবে, অর্থাৎ এটার ভ্যারিয়েটি নির্দিষ্ট তোমার হচ্ছে তোমার নির্দিষ্ট একটা যে কি বলে এটাকে ডোজেস ফর্ম, নির্দিষ্ট ডোজেস ফর্ম থাকতে হবে। আর হচ্ছে এটা অবশ্যই ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। এটা অবশ্যই কি থাকতে হবে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে এই ওষুধটা থাকতে হবে। অহেতুক এটার দাম খুব আকাশচুম্বী হওয়া যাবে না। এই কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করে যে ড্রাগসগুলো সরকার বা কোনো একটা দেশের সরকার বা রাষ্ট্র বা তোমার হচ্ছে জনপ্রতিনিধি যেই হোক না কেন এটাকে এসেনশিয়াল ড্রাগসের কাতারে রাখেন। অর্থাৎ এই জিনিসগুলো নিশ্চিত করার পরে তোমার এটা সমাজে যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স আছে আমাদের দেশে, সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে এই ড্রাগসগুলো যে রাখে, এটাকেই বলা হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের বইয়ে এসেনশিয়াল ড্রাগস সম্পর্কে কি বলছে। দোজ দ্যাট স্যাটিসফাই অ্যান্ড priority healthcare needs. The WHO has defined the essential medicine as those that satisfy and priority the healthcare needs of the population. They are selected with the due regard with the public health relevance, evidence, and the efficacy and safety, and the comparative cost effectiveness. এতটুকুতে আমি যেটা বললাম, দেখো কস্ট ইফেক্টিভনেসের কথা বলছে, তারপরে এফিকেসি অ্যান্ড সেফটি, অর্থাৎ এটা মানুষের জন্য সেফ কিনা, এবং এটা এফিকেসি মানে হচ্ছে এটার কার্যকারিতা কতটুকু এটা যাচাই করা, অ্যান্ড রিলিভেন্স অর্থাৎ এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে আসলেই কাজ করবে কিনা, প্রয়োজন আছে কিনা। ধরো যে একটা অ্যান্টিবায়োটিক, তুমি একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলা, অ্যান্টিবায়োটিকটা খুব ভালো কাজ করে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেখা যাচ্ছে যে ওইটা বাদ দিয়ে অ্যামোক্সাসিলিন অর্থাৎ খুব কম দামি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ওই রোগটা ভালো হয়ে যাচ্ছে। তো আমাদের আর অতিরিক্ত ওই ওষুধের আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো রিলিভেন্স থাকতে হবে, এভিডেন্স অফ এফিকেসি থাকতে হবে, সেফটি থাকতে হবে, আর হচ্ছে কম্পারেটিভলি কস্ট ইফেক্টিভনেস হইতে হবে, কস্ট কম হইতে হবে। এসেনশিয়াল মেডিসিনস আর intended to be available within the context of the functioning healthcare system at all times and in the adequate amounts. যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল থাকতে হবে। যেমন সদর হাসপাতালে গেলে তুমি প্যারাসিটামল পাবা, কিছু বেসিক অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো দরকার, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, সেফট্রিয়াক্সন, এগুলো ফ্লুক্লোক্সাসিলিন এগুলো পাবা। গ্যাসের ওষুধ যেগুলো প্রয়োজন, ওমিপ্রাজল, ইসমোপ্রাজল এগুলো পাবা। অর্থাৎ যে বেসিক ড্রাগগুলো যেগুলো এসেনশিয়াল ড্রাগসের মধ্যে আছে, এগুলো সরকার কি দেবে, সাপ্লাই দিতে বাধ্য থাকবে। সব জায়গায় এটা সাপ্লাই থাকবে, এবং এসেনশিয়াল অ্যামাউন্টসে ওই এলাকায় কতগুলো মানুষ আছে বা ওই জেলায় কতগুলো মানুষ ওই জায়গায় ট্রিটমেন্ট নেয় সেই অ্যামাউন্টে উপস্থিত থাকতে হবে। যদি হাসপাতালে গিয়ে প্যারাসিটামল না থাকে তাহলে সেই হাসপাতাল কিন্তু চলবে না, বা সেটা কিন্তু তোমার মানবাধিকার ক্ষুণ্ণ হবে। ইট ইজ এ মানে WHO কর্তৃক নির্দেশিত, এটা একটা মানবাধিকারের পর্যায়ে পড়ে যে এসেনশিয়াল ড্রাগস তোমার হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, এবং ইন অ্যাপ্রোপ্রিয়েট ডোজেস ফর্ম, এবং ডোজেস ফর্মে থাকতে হবে। প্যারাসিটামল IV থাকতে হবে, প্যারাসিটামল তোমার হচ্ছে ট্যাবলেট থাকতে হবে, প্যারাসিটামল সাসপেনশন থাকতে হবে, উইথ অ্যাসিউরড কোয়ালিটি, এবং কোয়ালিটি মেনটেন থাকতে হবে। এমন না যে কোয়ালিটি
তোমার হচ্ছে কম করে ওষুধের দাম কমাই ফেলছে, ব্যাপারটা এরকম করা যাবে না। অ্যান্ড দ্য অ্যাডিকুয়েট ইনফরমেশন, এবং সঠিক ইনফরমেশন থাকতে হবে, সকল প্রকার ইনফরমেশন, যে এখানে কি কি ওষুধ এখানে দিছে, কি কি সাবস্টেন্স এখানে দিছে। যেমন আমরা যেমন ড্রাগসের সাথে কিছু তোমার হচ্ছে অন্যান্য উপাদান মিক্স করা থাকে, একটা ড্রাগসের সাথে তোমার হচ্ছে অন্য জিনিস মিশানো থাকে, যেমন তোমার হচ্ছে সাইট্রেট, এগুলোকে বলা হচ্ছে সাবস্ট্রেট, কিছু জিনিস এক্সট্রা অ্যাড করা থাকে ওই ওষুধের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য। তো সেগুলো সম্পর্কে কি ভালো জ্ঞান থাকতে হবে। দেখো, অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য কমিউনিটি ক্যান অ্যাফোর্ড, একটা কমিউনিটির মানুষ যেন এটাকে অ্যাফোর্ড করতে পারে। দেখো, এটা গেল ডেফিনেশন। এরপর হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া অফ এসেনশিয়াল ড্রাগস। কি কি ক্রাইটেরিয়া থাকবে, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা কি করব, এটা সিলেক্ট করব। Who has laid down the criteria to guide the selection of a essential medicine? Adequate data on its efficacy and the safety should be available from clinical studies. যথেষ্ট গবেষণার মাধ্যমে এটাকে বুঝাইতে হবে, যথেষ্ট গবেষণার মাধ্যমে এটা প্রমাণ থাকতে হবে যে এই ওষুধটার আসলেই আমাদের মানব জীবনে দরকার আছে, এটা অবশ্যই প্রমাণ থাকতে হবে। It should be available the form of the quality and including bioavailability, stability on the storage can be assured. এটাকে নির্দিষ্ট টেম্পারেচার, রুম টেম্পারেচারের মধ্যে এটাকে সংরক্ষণ করা যায়, এটার কার্যকারিতা ভালো, বায়োঅ্যাভেলেবিলিটি ভালো, এবং শরীরে গিয়ে দেখা যাচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত থাকতেছে, এবং যেটা আমি ডিজায়ার্ড যে এক্সপেকটেশন যেটা আমার আছে সেই এক্সপেকটেশনটা ফিল আপ হচ্ছে, এই সব কিছু বিষয় ওখানে পরীক্ষিত থাকতে হবে। ইটস এ চয়েস টু ডিপেন্ড আপন দ্য প্যাটার্ন অফ দ্য প্রিলিভেন্ট ডিজিজ, অ্যাভেলেবিলিটি অফ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড দ্য ট্রেন পার্সোনেল, financial resources and generic and demographic and the environmental factors। যেমন একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য কোন ওষুধটা কিভাবে কাজ করবে, কোন ওষুধটা কিভাবে এটা মেনটেন করবে, এবং কোন ওষুধটা এসেনশিয়াল ড্রাগস হবে, এই জিনিসটা ওই নির্দিষ্ট এরিয়ার জন্য এটা কি থাকবে, তোমার হচ্ছে মেনটেন করা থাকবে। যেমন দেখো, আমাদের এই উপমহাদেশ বলতেছি, আমাদের এই অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে তোমার হচ্ছে ম্যালেরিয়া রোগ কম হয়। ম্যালেরিয়া কোথায় বেশি হয়? চট্টগ্রামের দিকে। তো ওইদিকে ম্যালেরিয়ার যে ওষুধ যেটা আছে হাইড্রোকোনিলন, এই ওষুধগুলো ওইদিকে বেশি থাকতে হবে। আমাদের এদিকে কম থাকলে ওইদিকে বেশি থাকতে হবে। আবার ওইদিকে পাহাড়ি অঞ্চল, অ্যান্টিভেনম ওইদিকে বেশি থাকতে হবে। বন্যা কবলিত স্থানে খাবার স্যালাইন থাকতে হবে, অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ যেগুলো আছে সেগুলো থাকতে হবে। এগুলো স্থান ভেদে তোমার হচ্ছে এটা নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে। ইন কেস অফ টু অর মোর সিমিলার মেডিসিন, চয়েস শুড বি মেড on the basis of their relative efficacy, safety and quality and prices and availability, সবগুলোকে মেনটেন রাখতে হবে। যেমন তোমার হচ্ছে SANE, এই চারটা জিনিসকে মেনটেন করতে হবে। SANE, এসতে হচ্ছে সেফটি, এতে অ্যাফোর্ডেবিলিটি, তোমার হচ্ছে এনতে হচ্ছে নিড, অ্যান্ড ইতে হচ্ছে এফিকেসি। এই চারটা জিনিসের উপরে মেনটেন থাকতে হবে অবশ্যই। যেমন দুইটা অ্যান্টিবায়োটিক আছে, দুইটা একই ধরনের কাজ করে, যদি দুইটা অ্যান্টিবায়োটিকের ভিতরে যে কোনো একটাকে এসেনশিয়াল ড্রাগস তোমাকে মেনটেন করতে হবে, রাখতে হবে, কোনটা সেটা, যেটার সেফটি ভ্যালু, যেটা মানুষের জন্য বেশি সেফ, ক্ষতিকর দিক কম, সাইড ইফেক্ট কম, যেটার অ্যাফোর্ডেবিলিটি, যেটা একটা মানুষ কেনার ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে, ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া যাবে না। নিড, যেটা অবশ্যই এটার প্রয়োজন আছে, এটা দেখা যাচ্ছে অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে এটার কাজ হয়ে যাচ্ছে, নতুন একটা অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন নাই। এবং এফিকেসি, এটার কার্যক্ষমতা থাকতে হবে, অবশ্যই এটার কি কার্যক্ষমতা নিশ্চিত থাকতে হবে, অবশ্যই এটা যে কাজ করে এটার প্রমাণ থাকতে হবে। এই চারটা জিনিসের উপরে অবশ্যই এটা মেনটেন থেকে তোমাকে এটার গাইডলাইন, এটা একটা WHO এর গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী তোমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করতে হবে বা একটা ওষুধ এসেনশিয়াল ড্রাগসের অন্তর্ভুক্ত করতে হবে। যেমন তোমাদেরকে যদি আমি বলি একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে প্রবাবলি 1972-তে তোমার হচ্ছে WHO এই গাইডলাইনটা দেয় যে কোন জিনিসটার উপরে ভিত্তি করে এসেনশিয়াল ড্রাগস নির্বাচন করা হবে। যখন দেখা যায় যে পুরা বিশ্বে, তোমরা জেনে অবাক হবা যে পুরা বিশ্বের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো রোগ আছে তার 90% রোগই এসেনশিয়াল ড্রাগস দিয়েই সারানো সম্ভব। মাত্র 10% রোগ আছে যেগুলোর জন্য এসেনশিয়াল ড্রাগসের বাইরের কিছু ওষুধের আমাদের প্রয়োজন পড়ে। 90% ওষুধ। তো যার কারণে WHO এটার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, এই গাইডলাইনের বাইরে ওষুধ কোম্পানি চাইলেই একটা ওষুধ তৈরি করতে পারবে না, চাইলেই সেটাকে বাজারজাত করতে পারবে না। কি মেনটেন করতে হবে? অবশ্যই তাকে সেফটি, এটা মানুষের জন্য সেফ কিনা এটা নিশ্চিত করতে হবে।
এবং অবশ্যই একই সাথে এটাকে অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে, অর্থাৎ তুমি বানাইছো এটার দাম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের দাম 5,000 টাকা, এরকম করা যাবে না। দেখা যাচ্ছে যে তাহলে ওটার গাইডলাইনের আওতায় পড়বে না, ওটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে। আবার তুমি চাইলে এটার সাথে বিভিন্ন সাবস্ট্রেট মিক্স করতে পারবা না, যেমন অ্যান্টিবায়োটিকের সাথে বা কোনো একটা গ্যাসের ওষুধের সাথে বা কোনো একটা ব্যথার ওষুধের সাথে বা এনি কাইন্ডস অফ ওষুধের সাথে তুমি একটা এমন কিছু জিনিস মিশাই দিলা যেটার কারণে ওষুধের দামটা অনেক বেশি বেড়ে গেল। তো এটা যদি এরকম থাকে তাহলে ওষুধটা অ্যাপ্রুভাল হবে না। তো তোমার 212টা ওষুধ ছিল, যখন প্রথম WHO এটাকে একটা নির্দেশনা দিয়ে দিছে যে এসেনশিয়াল ড্রাগসের একটা তালিকা করে দিছে বিভিন্ন ক্যাটাগরির উপরে, তখন মাত্র 200, সারা বিশ্বে মাত্র 212টা ওষুধ এসেনশিয়াল ড্রাগসের আওতায় পড়ছে। অর্থাৎ 212টা ওষুধ দিয়েই আমাদের জীবনের প্রায় 90% রোগ ভালো করা সম্ভব। ঠিক আছে। এতে একটা লাগাম টেনে ধরা হয়েছে ওষুধ কোম্পানিদের উপরে বা ওষুধ ম্যানুফ্যাকচারার কোম্পানিদের উপরে একটা লাগাম টেনে ধরা হয়েছে যে তোমরা চাইলেই একটা ওষুধ বাজারজাত করতে পারবে না, বিভিন্ন নামে তুমি চালাইতে পারবে না, এটা একটা নির্দিষ্ট ইয়ার ভিতরে থাকতে হবে। বুঝতে পারছি? তারপর এটার আরও বেশি বিষয় আছে, যেমন তোমার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক চুজ করার ব্যাপারে কি কি জিনিস মেনটেন করা হয় এটা তোমাকে বুঝতে হবে। যেমন দেখো, একটা সহজভাবে যদি বলি যে প্রথমে একটা ইনফেকশন হয়েছে বা একটা অসুখ হয়েছে যেটার জন্য আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন, প্রথমে আমাকে অ্যাসেস করতে হবে। অ্যাসেসের যে পর্যায়, সেই পর্যায়ের মধ্যে আমাকে একটা মিনিমাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, যে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা কাজ করবে। মিনিমাল অ্যান্টিবায়োটিক রুলস, মিনিমাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেমন অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন, এই ধরনের কিছু মিনিমাল অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতে হবে। যদি ওইটা দিয়ে ভালো হয়ে যায় তাহলে আমার আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। যদি ওটা দিয়ে ভালো হয়ে যায় তাহলে আমার আর প্রয়োজন নাই। আচ্ছা, যদি দেখা যায় যে ওটা দিয়ে ভালো হয় নাই তাহলে আমাকে সেকেন্ড ধাপে যেতে হবে। তখন আমি সিপ্রোফ্লক্সাসিন বা সেফট্রিয়াক্সন, এগুলো আমরা একটু হায়ার অ্যান্টিবায়োটিকে যাবো, যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আমি ওটা কাজ করবে। এরপরে যদি ওটা দিয়েও ভালো না হয় তাহলে আমরা চলে যাব থার্ড স্টেজে, অর্থাৎ এটা আমরা এখন অ্যান্টিবায়োটিকের আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আর কি, এক প্রকার ওয়ান কাইন্ড অফ যুদ্ধ ঘোষণা করবো। কি একদম খুবই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, যেমন মেরোপেনাম, আমরা মেরোপেনাম ইনজেকশন ব্যবহার করব। কিন্তু ধরো যে তোমার খুব সামান্য একটা ইনফেকশন হয়েছে, কেটে গেছে বা এমন খুব সামান্য একটা ইনফেকশন হয়েছে, এটার কারণে তুমি বেসিক অ্যান্টিবায়োটিকে না গিয়ে ডাইরেক্ট মেরোপেনাম দিয়ে দিছো। এতে কি হবে, তোমার তুমি যে ওষুধটা দিলা এই ওষুধটা কিন্তু তোমার হচ্ছে যে উদ্দেশ্যে রোগীটার শরীরে দিয়েছো এটা কিন্তু তোমার হচ্ছে রোগটা কিন্তু ভালো হয়ে যাবে। সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে রেজিস্ট্যান্স। তুমি যদি খুব অল্প ধরনের ইনফেকশনের ক্ষেত্রে খুব হায়ার অ্যান্টিবায়োটিক প্রোভাইড করো, সেক্ষেত্রে ওই ওষুধটার বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি হবে। কি তৈরি হবে? রেজিস্ট্যান্স, অর্থাৎ ওই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী হতে থাকবে। পরবর্তীতে এমন একটা সময় আসবে যে সময়ে গিয়ে ওই ওষুধটা আর কাজ করবে না, তখন অন্য কোনো অ্যান্টিবায়োটিকে যেতে হবে, আরও পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকে যেতে হবে। কিন্তু যদি আমরা এই রুলটা ফলো করি যে আমরা একটা মিনিমাল অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করব, ইনফেকশনটা মিনিমাল অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়ে গেছে, তাহলে এই প্রাইমারি অর্থাৎ অ্যাসেস পর্যায়ে যে আমরা ওষুধটা ব্যবহার করব, এই পর্যায়ে যদি আমরা ইনফেকশনটাকে থামাই দিতে পারি, প্রাইমারি পর্যায়ে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় এগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট খুবই কম তৈরি হয়। ব্যাকটেরিয়ারা সাধারণত খুবই কম রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। বাট যখনই আমরা ডাব্লু ক্যাটাগরিতে যাব, অর্থাৎ এর পরের ধাপে সেকেন্ড ফেজে যাব, অর্থাৎ তোমার হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, সেফট্রিয়াক্সন, এই টাইপের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা যখন যাব, তখন কিন্তু এগুলোর বিরুদ্ধে কি রেজিস্ট্যান্স তৈরি হতে পারে খুব, অর্থাৎ ওই ওষুধের বিরুদ্ধে আমাদের ব্যাকটেরিয়াই কি তৈরি করে ফেলে, তোমার হচ্ছে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। আবার থার্ড স্টেজে যখন আমরা যাব, এই স্টেজে গেলে আমরা সুপার ইনফেকশন বলা হয়, সুপার বাগ, কি বলে, সুপার বাগ বা সুপার ইনফেকশন। দেখা যাচ্ছে যে পুরো শরীরে এমনভাবে ইনফেকশনটা ছড়াই গেছে, কোনোভাবে সেলুলাইটিস হয়ে গেছে, এমনভাবে হয়েছে ওটাকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। তখন আমরা কি করব, মেরোপেনাম অর্থাৎ থার্ড ক্যাটাগরিতে যাব। ঠিক আছে। আমরা ওই ক্যাটাগরিতে যখন যাব তখন কিন্তু ওই ওষুধের বিরুদ্ধেও কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, কিন্তু সেটাতে তোমাকে দিতে হবে কোন স্টেজে, লাস্ট স্টেজে, অর্থাৎ একদম শেষ স্টেজে গিয়ে আমরা ওই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব। একটা মেরোপেনামের একটা ভায়ালের দাম প্রায় 1800 টাকা, একটা অ্যান্টিবায়োটিকের দাম, এক ভায়ালের দাম 1800 টাকা। এটা তোমার হচ্ছে দিনে 3 বেলা দিতে হয়। তাহলে তুমি চিন্তা করো ওই পেশেন্টের কি পরিমাণ ব্যয় যাবে। কিন্তু এটা কিন্তু এসেনশিয়াল ড্রাগস, যদি এটা কিন্তু একটা অ্যাম্পিসিলিন ট্যাবলেট বা একটা অ্যামোক্সাসিলিন ট্যাবলেটের তোমার হচ্ছে কি দাম কত, খুবই অল্প দাম।
অ্যাম্পিসিলিন ট্যাবলেট বা ক্যাপসুল যেটা খুবই অল্প দাম, ধরো যদি সর্বোচ্চ হইলো 12 টাকা 15 টাকা করে একটা হবে, ঠিক আছে, এরকম খুবই অল্প দাম। এখন তুমি চিন্তা করো একটা অ্যান্টিবায়োটিক যেটার দাম 12 টাকা 15 টাকা বা সর্বোচ্চ ধরলাম 30 টাকা, একটা অ্যাজিথ্রোমাইসিনের দাম 45 টাকা বর্তমান বাংলাদেশের বাজারে। তো যদি এরকম হয় তো 45 টাকা কোথায়, আর একটা মেরোপেনামের একটা ডোজ তোমার যেটা 1800 টাকা কোথায়? তো এই ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে, এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। তা এইভাবে আমাদেরকে মেইনটেইন ডোজ বা এইভাবে তোমার স্তর ভেদে আমরা যেন অ্যান্টিবায়োটিক দিতে পারি, এইটা যেন ব্যালেন্স করার জন্য এই এসেনশিয়াল ড্রাগসের তৈরি করা হয়েছে। বুঝাতে পারলাম? যাতে কোম্পানিরা চাইলেই একটা ড্রাগ বাজারে এনে সেটার ইচ্ছা মতো দাম নিতে না পারে। ঠিক আছে, এরপরে দেখো, চয়েস মে অলসো বি ইনফ্লুয়েন্সড বাই দ্য কম্পারেটিভ ফার্মাটোকাইনেটিক্স প্রপার্টিস অ্যান্ড দ্য লোকাল ফ্যাসিলিটিস অফ দ্য ম্যানুফ্যাকচারার অ্যান্ড স্টোরেজ। তুমি একটা এমন ওষুধ তৈরি করলা যেটা সংরক্ষণ করার জন্য ধরো 5 ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন বা -ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন, 5 ডিগ্রি বা 4 ডিগ্রি টেম্পারেচার তোমার প্রয়োজন, এমন একটা ওষুধ তুমি তৈরি করলা। তাহলে তুমি বলো ওই ওষুধটা যদি এসেনশিয়াল ড্রাগসের মধ্যে থাকে এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতে হয়, তাহলে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রতিটা হাসপাতালের মধ্যে অবশ্যই একটা ভালো রেফ্রিজারেটর থাকতে হবে। শুধু একটা না, তো যতগুলো ওয়ার্ড আছে সবগুলো থাকতে হবে। কিন্তু আদৌ কি এটা পসিবল? আদৌ কি এটা মেনটেন করা সম্ভব? এটা কি আসলে মেনটেন করা সম্ভব কোনোভাবে? বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এটা সম্ভব হয়ে ওঠে নাই। তাহলে আমাকে এসেনশিয়াল ড্রাগস অবশ্যই নির্বাচন করতে হবে বা এসেনশিয়াল ড্রাগসকে অবশ্যই এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা মিনিমাল তোমার হচ্ছে কি থাকে, এটার স্টোরেজ করার সময় যেন মিনিমাল এফোর্ট যায়। অর্থাৎ আমার খুব বেশি কমপ্লেক্স মিনিমাল, যেমন ভ্যাকসিন, তুমি একটা ভ্যাকসিন যেটার 4 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যে ভ্যাকসিনটা করার আগে সেইটাকে তুমি চাইলেই কি একটা উপজেলা একটা প্রত্যন্ত অঞ্চলে ওটাকে করতে পারবে, স্টোর করতে পারবা? যেখানে ধরো পল্লী বিদ্যুৎ দিয়ে কারেন্ট চলে, যেখানে তোমার দিনে 12 ঘন্টা কারেন্ট থাকে না, সেই সব জায়গায় কি তোমার ওই ভ্যাকসিনটা ভালো থাকবে? থাকা সম্ভব না। তাহলে এমনভাবে এটাকে তৈরি করতে হবে যে জিনিসটা যেন অবশ্যই বায়োঅ্যাভেলেবিলিটিও ভালো থাকে, আবার দেখা যায় এটার স্টোরেজ করার একটা সীমাবদ্ধতাও যেন খুব একটা না থাকে, যেটা একান্তই সম্ভব না। বিশেষ করে ভ্যাকসিন, সেটা কিন্তু অবশ্যই তোমাকে সেরকম ফ্যাসিলিটেড জায়গাতেই রাখতে হবে, যেখানে জেনারেটরের ব্যবস্থা আছে, যেখানে একটা ফ্রিজ আছে, ভালো ফ্রিজ আছে, সেই সব জায়গাতেই রাখতে হবে। ইউজুয়ালি দ্যাটস ওয়াই কিন্তু দেখা যাচ্ছে বড় বড় এই ধরনের ভ্যাকসিনেশন যখন করা হয় তখন কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনেশন করা হয়। ঠিক আছে, এই ধরনের ভ্যাকসিনেশন করা হয়, অথবা এই ধরনের এমার্জেন্সি কেসে ওই ধরনের প্রত্যন্ত এলাকার লোকজন সাধারণত কি বিভাগীয় শহরে এসে এই ধরনের ভ্যাকসিনেশনগুলো গ্রহণ করে। ফিক্সড। এবার দেখো, মোস্ট এসেনশিয়াল মেডিসিন শুড বি ইন এ সিঙ্গেল কম্পাউন্ডস। যতগুলো এসেনশিয়াল ড্রাগস আছে এগুলোকে অবশ্যই সিঙ্গেল কম্পাউন্ডে থাকতে হবে, অর্থাৎ তুমি এটার সাথে তোমার চাইলেই এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবে না। তুমি খুব এক্সট্রা জিনিস ব্যবহার করতেছো, এরকম জিনিস করা যাবে না। অ্যাম্পিসিলিনের মধ্যে শুধু অ্যাম্পিসিলিনই থাকতে হবে, বা ওটার কার্যকারিতা বৃদ্ধির জন্য সামান্য কিছু সাবস্ট্রেট থাকতে পারে, কিন্তু তুমি চাইলেই কিন্তু এটাকে কি করতে পারবে না, খুব বেশি কিছু রাখতে পারবে না, সিঙ্গেল কম্পাউন্ডে রাখতে হবে। এবার দেখো, ফিক্সড রেশিও কম্বিনেশন প্রোডাক্ট শুড বি তোমার ইনক্লুডেড অনলি হোয়েন দ্য ডোজেস অফ ইচ ইনগ্রিডিয়েন্ট মিটস দ্য রিকোয়ারমেন্টস অফ এ ডিফারেন্ট পপুলেশন গ্রুপ অ্যান্ড হোয়েন দ্য কম্বিনেশন হ্যাজ এ প্রুভেন অ্যাডভান্টেজ দ্য থেরাপিউটিক ইফেক্ট, সেফটি অ্যান্ড অ্যাডারেন্স অর দ্য ডিক্রিজিং দ্য তোমার হচ্ছে এমার্জেন্সি হবে মনে হয়, এটা এমার্জেন্সি অফ ড্রাগ রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখো একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপের উপরে তুমি যখন নির্বাচন করবা, যে কথা আমি প্রথমেই বললাম, এটা নির্দিষ্ট এরিয়ার মানুষের জন্য নির্দিষ্ট ড্রাগ এবং ডোজেস ফর্ম তোমার হচ্ছে আমার প্রয়োজন। যেমন আমরা কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয় তোমার হচ্ছে সিটি কর্পোরেশনগুলোতে, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তোমার হচ্ছে কৃমিনাশক ট্যাবলেটগুলো আমরা দিয়ে থাকি সাধারণত। তো এই যে জিনিসগুলো আমরা দিচ্ছি, আমরা ওই ট্যাবলেটগুলো আসে কাগজে মোড়ায়া দেয়, সিটি কর্পোরেশন থেকে কাগজে মোড়ায়া দেয়। তো এগুলো এমনভাবে আমাদেরকে রেডি করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে, এবং এটাকে আমাদের স্পেসিফিক গ্রুপের মানুষের কাছে পৌঁছানোর জন্য এমন একটা ভায়াবল মানে জায়গা তৈরি রাখতে হবে যাতে কি হয়, আমার এটা ওভারঅল ওষুধের বায়োঅ্যাভেলেবিলিটি প্লাস এফিকেসি সব কিছু মেনটেন ডোজে থাকে। সিলেকশন অফ দ্য এসেনশিয়াল মেডিসিন শুড বি দ্য কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এসেনশিয়াল ড্রাগস ওই যে 1972 সালে যে কয়টা সিলেক্ট করা হয়েছে ওই কয়টাই যে থাকবে ব্যাপারটা এরকম না। একটা সরকার বা একটা রাষ্ট্র বা একটা সংস্থা চাইলে এটাকে বর্ধিতকরণ করতে পারে, এবং বর্ধিতকরণ করতে হবে, কারণ তোমার হচ্ছে
ডিজিজ পরিবর্তন হচ্ছে, নতুন ডিজিজ আসতেছে, নতুন ডিজিজ ফর্ম আসতেছে, নতুন ভাইরাস ব্যাকটেরিয়া নতুনভাবে তারা রেজিস্ট্যান্স তৈরি করতেছে, নতুনভাবে শক্তিশালী হচ্ছে, যার কারণে আমাদেরকে অবশ্যই এটা কিপ আপডেটিং, আমাদের এটা আপডেটের ভিতরে রাখতে হবে। Recently, it has been তোমার হচ্ছে emphasized to select essential medicine on the basis of rationally development treatments guideline. আমরা এই যে যেটা বললাম রেশিওনাল, তোমার হচ্ছে রেশিওনালি ট্রিটমেন্ট গাইডলাইন্স বলতে যেটা বোঝায় যে এটাকে পর্যায়ক্রমিক আনুপাতিক হারে ধাপে ধাপে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করে আমরা এসেনশিয়াল ড্রাগসটা নির্বাচন করব। যদি আমাদের উপমহাদেশে বা একটা জায়গায় অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন দিয়ে কাজ হয়ে যায়, তাহলে আমরা সেফট্রিয়াক্সোনকে আর কিসে রাখবো না, এসেনশিয়াল ড্রাগসে রাখবো না। যদি আমাদের সেফট্রিয়াক্সোন সেই জায়গায় যেমন লোকালি যদি এসেনশিয়াল ড্রাগসের কাতারে পড়ে, তাহলে আমরা মেরোপেনামকে রাখবো না। কিন্তু একটা সময় এমন হতে পারে মেরোপেনামকেও আমাদের কি রাখতে হবে, আমরা এসেনশিয়াল ড্রাগসের আওতায় রাখা লাগতে পারে, বা আরও কোনো হায়ার অ্যান্টিবায়োটিক যদি থাকে তোমার হচ্ছে সেটাকেও কোলিস্টিন অ্যান্টিবায়োটিক খুবই হায়ার অ্যান্টিবায়োটিক। তো এই ধরনের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি রাখা যেতে পারে, আমরা আমাদেরকে এসেনশিয়াল ড্রাগসের আওতায় রাখতে পারে। সেটা নির্ভর করতেছে ওই অংশের উপরে, ওই রিজিয়নের মানুষের উপরে, ওই রিজিয়নের ব্যাকটেরিয়া ইনফেকশনের উপরে।